আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের আগামীকাল পরীক্ষা, তাই ভাবলাম যে খতিয়ান নিয়ে সামান্য কিছু আলোচনা করি। তাই একটা কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে আসলাম। আহ, এটা আপনাদের গাইডেও আছে। দেখেন, এইটা কোশ্চেনটা 2000 কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল, দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে যে জনাব জোসেফের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয় 2008 সাল। আর এখানে বলা আছে যে এপ্রিল 5 ব্যাংকে 4,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। এপ্রিল 7 ইশরাতের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়। 10 বলা আছে চেকে পণ্য বিক্রয় 2,000 টাকা। আর 14 তারিখে বলা আছে পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা। আর কুইন হিসাবভুক্ত করা হলো 500 টাকা। হ্যাঁ, এটা তারিখটা দেওয়া নেই, মেবি এটা সেটা মনে হয় 16 তারিখ হতে পারে। আর মালিক এর এটাও দেওয়া নেই, এটা 25 তারিখ হবে। এই এটা 18। এখন আমাদের ক নাম্বারে বলছে, দেখেন যে উদ্দীপকে আলোকে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করে। এখন কি বলা হচ্ছে দেখো, যে নিট দেনাদার বলতে আসলে আমরা কি বুঝি। নিট দেনাদার বলতে আমরা কি বুঝি? নিট দেনাদার মানে হচ্ছে মোট দেনাদার থেকে যে যে আইটেমগুলো বিয়োগ করতে হবে, বিয়োগ করে যা থাকবে সেটা হচ্ছে নিট বা প্রকৃত দেনাদার। ঠিক আছে, যে মোট দেনাদার থেকে যা যা বিয়োগ হবে, সেই বিয়োগ হয়ে যা যে টাকাটা থাকবে ওটা হচ্ছে নিট। তাহলে এখন আমরা নিট দেনাদার করার জন্যে একটা ছক আট করতে পারি। আমরা একটা ছক নেই, ঠিক আছে, ছক নেই, আমরা টেবিল থেকে একটা ছক নিই। ক নম্বর অ্যান্সার। অ্যান্সারটা করার জন্য আমরা একটা টেবিল নিই এখান থেকে। তো আমরা এখান থেকে একটা ঘর বানাই, তারিখ বিবরণ টাকা টাকা এরকম ঘরটা বানাবেন। তারিখ, দেখবেন হচ্ছে বিবরণ, টাকা টাকা। ওকে, এখানে দেখবেন তারিখ, লিখবেন বিবরণ, এদিকে লিখবেন টাকা টাকা। তো সর্বপ্রথমে আপনারা এখানে সালটা লিখবেন 2008 সাল। এখন দেখবেন যেহেতু আমরা নিট দেনাদারটা বের করব, তাহলে কোথায় আছে নিট দেনাদারটা? দেনাদারটা কোথায় আছে? এই কোন লেনদেনে দেনাদার পাবেন আপনারা পড়েন। দেখেন, ব্যাংকে 4,000 টাকা জমা দিয়ে হিসাব খোলালো। হিসাব খোলা মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া। তো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে আর নগদ টাকা কমে, তাহলে তো এখানে দেনাদার হওয়ার তো কোনো সুযোগ নেই। তারপর 7 নম্বর দেন ইশরাতের নিকট 5,000 টাকা। ইশরাতের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয়। তো এখানে দেখতে পারেন যে একটা পণ্য ক্রয় বিক্রয়ের সময় একটা ব্যক্তির নাম এখানে উল্লেখ আছে। একটা ব্যক্তির নাম এখানে উল্লেখ আছে, হ্যাঁ, কিন্তু এখানে কোথাও নগদ ব্যাংক চেক উল্লেখ নাই, তাহলে লেনদেনটি বাকিতে। আর যেহেতু বিক্রয় বলছে, তাহলে নিশ্চয়ই বাকিতে বিক্রয় করলে কী হয়, দেনাদার সৃষ্টি হয় বা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা দেনাদার পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখি, এখানে লিখতে পারি তারিখ কত, 7। ওকে, দেখি এপ্রিল 7। তো আমরা এপ্রিল 7 লিখে আমরা এই পাশে লিখতে পারি যে ইশরাতের নিকট বিক্রয়। নিকট বিক্রয় কয় টাকা বিক্রি করছি ইশরাতের কাছ থেকে? দেখেন, ইশরাতের কাছে আমরা বিক্রি করছি এই যে 5,000 টাকার পণ্য। ঠিক আছে, তাহলে আমরা 5,000 টাকার পণ্য করি, লিখি 5,000 টাকা।
আচ্ছা, এখন দেখি দেনাদারটা আর কোনো দেনাদার আছে কি না। চেকের পাওনাদারকে চেকে পরিশোধ না, এখানে তো পাওনাদার আছে, দেনাদার নাই, বাদ। কুরিন হিসাবভুক্ত করা হলো। দেখেন, কুরিন হিসাবভুক্ত করা মানে হচ্ছে, তোমরা সবাই জানো যে কুরিন মানে কি। কুরিন মানে হচ্ছে যে যখন তুমি কোনো কারো কাছে বাকিতে কোনো পণ্য বিক্রি করবা, হ্যাঁ, তখন কিন্তু দেনাদার সৃষ্টি হবে। ওই দেনাদারটা তোমার টাকাটা না দিয়েই চলে গেছে, অথবা টাকাটা তোমার টাকাটা মেরে খাইছে, হ্যাঁ, তার মানে ওই দিনাদারের কাছ থেকে তুমি আর টাকাটা পাবা না। তাহলে কি ওই দিনাদারটা আমাদের কাছে থাকলো? নিশ্চয়ই থাকলো। তার মানে দেনাদার কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে কী করতে হবে? এটা মাইনাস করতে হবে। কই থেকে? দেনাদার থেকে মাইনাস করতে হবে, কারণ এই টাকাটা, কোরিনের টাকাটা আর পাওয়া গেল না, তাই এটা মাইনাস করতে হবে। তাহলে 18 তারিখ দেই, 18 তারিখ দিয়ে আমাদের এখানে মাইনাস লিখতে হবে। তাহলে এপ্রিল 18, এপ্রিল 18 মাইনাস লেখেন, মাইনাস মাইনাস কুরিন, কুরিন মাইনাস কুরিন 500 টাকা। ওকে, 500 টাকা। এখন আর তো কোনো মেবি আর কোনো কিছু নেই, দেখি। দেখেন, মালিকের নিকট ব্যক্তিগত প্রয়োজনে, এই যে 25 নম্বর, মালিকের নিকট ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 4000 টাকা। তাহলে ব্যাংক থেকে মালিক উত্তোলন করছে, ব্যাংকের টাকা কমছে আর মালিক উত্তোলন করছে। তাহলে উত্তোলন, মালিক মালিক লেখা থাকলেই, মালিক কোনো কিছু উত্তোলন করলে উত্তোলন হিসাব আসে, আর ব্যাংকের টাকা কমে, তাহলে এখানে তো দেনাদার হওয়ার কোনো চান্স নেই। তো এই দুইটাই অ্যান্সার। তো দেখেন এটা, তো এখন আমাদের এখানে যোগ বিয়োগ করে দিই। তো আমরা মুখেই করতে পারি, তো আমি এখানে একটু করে দেখাই দিচ্ছি যে এটা এখন একবার বন্ধ করে দিই, হ্যাঁ, দিয়ে এটা আমার নিচে এখন টাকাটা লিখতে পারি। পাঁচ হাজার থেকে 500 টাকা বাদ দিলে থাকে কত? 4500 টাকা। 4500 টাকা লেখা হয়ে গেছে। সেটা সিলেক্ট করে আমরা বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ আমরা করে দিচ্ছি। তাহলে আমাদের এই অঙ্কটা কি হয়ে গেল? ঠিক আছে, এইভাবে উপস্থাপন করবেন খাতায়। তো দেখেন, আরেকবার বোঝাই দিচ্ছি যে এখানে আমাদের বলছে নিট দেনাদার। নিট দেনাদার মানে মোট দেনাদার থেকে যতগুলো দেনা থাকবে সেগুলো যোগ করবেন, এবং সেখান থেকে কী কী বিয়োগ হবে সেগুলো বিয়োগ করার পর যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে নিট দেনাদার। তাহলে এখানে দেখেন লেখা আছে যে এখানে এই প্রথম লাইনে তো কোনো, এই প্রথম লেনদেনটাতে কোনো দেনাদার নাই। দেখেন এই 7 নম্বরে দেনাদার আছে। কীভাবে? দেখেন, বাকিতে মানে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে লেনদেনটি কী হয়? বাকিতে হয়। ঠিক আছে, তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। তাহলে আমরা লিখলাম এখানে দেনাদার, আমরা এখানে দেনাদার লিখতে পারি। দেনাদার ইশরাতের নিকট বিক্রয় কয় টাকা? 5000 টাকা। এটা তো দেনাদার কিন্তু, হ্যাঁ, এটা আমরা পাশে চাইলে এভাবে লিখতে পারি যে দেনাদার, হ্যাঁ, দেনাদার লিখতে পারি। তো এখানে দেনাদার লিখলাম। তারপর দেখি চেকে পণ্য বিক্রয় করলে কী হয়? ব্যাংকের টাকা বাড়ে, আর পণ্য বিক্রয় করলে তো পণ্য তো বিক্রয় করছেন, বিক্রয় একটা পক্ষ, আর চেকে পণ্য বিক্রয় করলে ব্যাংকের টাকা বাড়ে। এখানে তো কোনো, এই 10 নম্বরে তো কোনো মানে দেনাদার হওয়ার কথাই নেই, চেক তো বলাই আছে, মানে বাকি তো বিক্রয় হয়ই নেই। আর 14 তারিখে আছে যে দেনাদারের পাওনাদারকে চেকে পরিশোধ, যদি পাওনাদারকে পরিশোধ করছে তাহলে দেনাদারের সাথে কোনো সম্পর্ক নেই। আর 18টা ইম্পর্টেন্ট, এখানে দেখেন যে কুরিন হিসাবভুক্ত করা হলো, মানে হচ্ছে তুমি কুরিন মানে হচ্ছে দেনাদারের যে টাকাটা আমরা আদায় করতে পারবো না, মানে দেনাদারের টাকাটা মেরে খাইছি। তাহলে দেনাদারের পরিমাণ থাকে না কমে? নিশ্চয়ই কমে, কারণ দেনাদারের টাকাটাই তো মেরে খাওয়া হয়েছে। তাই দেনাদার নিশ্চয়ই কমবে, কমলে কী করতে হবে? মাইনাস করতে হবে। তখন তুমি এখানে 18 তারিখ লিখে যে কুরিন লিখবেন, কুরিন হিসাবভুক্ত করার যে কুরিন লিখবেন, যে কুরিন, ঠিক আছে, কুরিন মাইনাস কুরিন দিয়ে এই যে কুরিন 5000 টাকা, 500 টাকা। তাহলে 5000 থেকে 500 টাকা বাদ দিলে 4500 টাকা থাকে। আর লাস্টের লেনদেনটা আসলে দেনাদার সাথে কোনো সম্পর্ক নাই, কারণ মালিক পণ্য উত্তোলন করছে, মালিক উত্তোলন করলে মালিকের উত্তোলন হয়, আর হচ্ছে ব্যাংকের টাকা কী হয়ে যায়? কমে। তাই এখানে কোনো দেনাদার হওয়ার কোনো চান্স নেই। তো আশা করি বুঝতে পারছেন। আসলে আমি কোনো মানে কথা একটাই, যে আসলে আমি তো কোনো ইউটিউবার না যে প্রফেশনালভাবে আমি ভিডিও করব, ওভাবে সম্ভব না। আমার যতটুকু সাধ্যের মধ্যে থাকে কুলায় সেভাবেই করার চেষ্টা করতেছি। সাউন্ড সিস্টেমে একটু প্রবলেম হতে পারে, তো আপনারা এটা কিছু মনে করবেন না, কারণ আমি তো বললাম আমি কোনো ইউটিউবার না যে একেবারে খুব ভালো আসবে। জাস্ট আপনাদের ক্লাস 10দের জন্যই এই ভিডিওটা করা, শুধু আপনাদের জন্য, আর কারোর জন্য না।
তো আশা করি আপনারা এখান থেকে কিছু শিখবেন। আমি এখানে আরও ভালো ভালো কিছু অঙ্ক করাবো, শুধু যে কোচিংয়ের করাবো তা না, কিছু এক্সট্রা অঙ্ক করাবো। হ্যাঁ, টুকটাক বেসিক করাবো, কিন্তু বেসিক বলতে এমন না যে একেবারে হিসাব বিজ্ঞান কাকে বলে এইসবও পারে না। হ্যাঁ, এইসব মানে ইয়াগুলো করবো না, মানে এইসব স্টুডেন্ট এখানে না। এখানে তারাই পারবে যারা টুকটাক পারে, মানে একটু হলেও যারা বেসিকটা বুঝে, তাদের জন্য এই ক্লাসগুলো। যারা একদমই জিরো তাদের জন্য এই ক্লাসটা আসলে না। ঠিক আছে, কারণ আমি আবার মানে সিস্টেমে আপলোড করব, সব যে এখানে করাবো তা না, বা সব যে কোচিংয়ে করাবো তা না, সিস্টেম করে করতে হবে, সব ঠিক থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা এখান থেকেও কিছু না কিছু হলেও উপকার পাবেন, বা কোচিংয়ের কিছু অঙ্ক এখানে করানো হবে, আপনাদের এই উপকারটা হবে আশা করি। তো যাই হোক, আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।